কি সাজেশনের আরো একটা ভিডিও দেখতে চলে আসছো? তো আসো, আমরা এই ক্লাসে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের যেই রোড টু মিশন 100 সাজেশনটি রয়েছে, সেই সাজেশনের তৃতীয় অধ্যায়ের 1 নম্বর যেই সৃজনশীলটি রয়েছে, প্রথম যেই সৃজনশীলটি রয়েছে, আমরা সেই সৃজনশীলটি নিয়ে একটু কথা বলে দেখি। আচ্ছা, আমাদের তৃতীয় অধ্যায়, তোমরা এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে কিন্তু আমাকে পেয়ে গেলা, অর্থাৎ এই ক্লাসটি তোমরা পেয়ে গেলা। তো তোমরা যারা যারা বইটা সংগ্রহ করেছে, এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা খুশির বা অনেক বড় একটা প্রাপ্তির জায়গা। সেটা হচ্ছে তোমরা কিন্তু এই প্রথম কোনো একটা বই কেনার সাথে সাথে ওই বই রিলেটেড যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধানগুলো কিন্তু তোমরা একটা বইয়ের একটা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পেয়ে যাচ্ছ। এবং এটা তোমরা প্রত্যেকটা প্রশ্নে পাবা। 1 নম্বর প্রশ্নের জন্য একটা কিউআর কোড পাচ্ছ, প্রশ্ন নাম্বার 2 এর জন্য একটা কিউআর কোড পাচ্ছ, এবং এটা তোমাদের যাদের কাছে বই আছে বইয়ের কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু তোমরা আমাকে পাবা। অর্থাৎ এই কিউআর কোডটা যদি কেউ স্ক্যান করো, সেইখানে কিন্তু কোনো কিছু তোমরা পাবা না, ঠিক আছে? এটা আমরা আমাদের রেকর্ডিং এর জন্য জাস্ট নিয়ে রেখেছি, বাট তোমাদের যাদের কাছে বইটা রয়েছে তোমরা কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে কিন্তু আমাকে দেখতে পাচ্ছ। তো তোমরা যারা যারা বইটা এখনো কিনো নাই, ইউটিউবে বা ফেসবুকে আমার ক্লাসটি দেখতেছো, তোমাদেরকে আমি বলবো খুব শীঘ্রই তোমরা বইটা কিনে ফেলো। তার কারণ সবগুলো ভিডিও কিন্তু তোমরা বইটা কিনলেই তোমাদের হাতে পাবে। এই জন্য আমি বলবো একদমই দেরি না করে এত সুন্দর চমৎকার একটা বই, এই বইটা তোমরা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলো। আচ্ছা, বইটা সংগ্রহের যে মাধ্যম সেটা আমরা আমাদের কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা তোমরা টেকনিক ইজি এডুকেশনের সাথে যোগাযোগ করলেও কিন্তু আসলে বইটা কেনার মাধ্যমটা তোমরা খুঁজে পাবে। যাই হোক, আমরা আমাদের প্রথম সৃজনশীলটা সমাধান করি। 1 নম্বর সৃজনশীলে কি বলেছে? জনাব পার্থ সাহা একজন কাপড় ব্যবসায়ী, নরসিংদীতে তার ব্যবসায়টি অবস্থিত। আচ্ছা, তিনি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। 2014 সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ে সংগঠিত লেনদেন সমূহ নিম্নরূপ। আচ্ছা, কি কি লেনদেন বলেছে? ডিসেম্বরের 1 তারিখে বলেছে নগদ 7 লক্ষ টাকা মূলধন স্বরূপ ব্যবসায়ে আনা হলো। তারপরে ডিসেম্বরের 12 তারিখে বলেছে 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। 23 তারিখে বলা আছে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। 24 তারিখে বলা আছে কর্মচারী রতনকে বেতন প্রদান করা হলো 8,000 টাকা। 31 তারিখে বলা আছে নগদে কমিশন প্রাপ্তি কত টাকা? 6,000 টাকা। আচ্ছা, আমাদের লেনদেনগুলো আমরা পড়লাম। আমাদের রিকোয়ারমেন্টে কি বলা আছে আমরা দেখি। ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। এখন আমাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বুঝতে হবে আমার জন্য কোনটা ক্রয়। হিসাব বিজ্ঞানে আমরা মনে করি যে ক্রয় লেখা আছে মানেই ক্রয়। তাহলে আমরা যদি এটা ধরে নেই, তাহলে দেখো এইখানে ক্রয় লেখা আছে, এইখানেও ক্রয় লেখা আছে। সেই দৃষ্টিকোণ থেকে তো এই দুইটাই আমার জন্য ক্রয়, দুইটাই তো আমাদের লিখে দেওয়ার কথা, তাই না? না, দুইটা আমাদের লিখে দিলে উত্তরটা হবে না। এখানে একটু খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞানে আমরা যদি কোনো কিছু কিনি, বা হিসাব বিজ্ঞানে কোনো কিছু কেনা হয় দুইটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। কয়টা উদ্দেশ্য ভাইয়া? দুইটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। আচ্ছা, দুইটা উদ্দেশ্য কি কি ভাইয়া? দুইটা উদ্দেশ্য কি কি? আমরা হিসাব বিজ্ঞান যে কোনো কিছু ক্রয় করি, এই ক্রয় করার উদ্দেশ্য ভাইয়া কয়টা? এই ক্রয় করার উদ্দেশ্য হচ্ছে দুইটা। আমরা দুইটা উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করি। দুইটা উদ্দেশ্য কি কি ভাইয়া? একটা উদ্দেশ্য হচ্ছে ব্যবহার করা, ফর ইউজ, ব্যবহার করা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ফর সেল, বা বিক্রি করা বা বিক্রয় করা। ভাই আরেকবার একটু বুঝো। আমরা কোনো কিছু কিনি, এটার উদ্দেশ্য থাকে দুইটা। হয় যে জিনিসটা আমি কিনলাম এই জিনিসটা আমি ব্যবহার করব, দীর্ঘমেয়াদে ব্যবহার করব। আবার এমনও হতে পারে যে আমি যে জিনিসটা কিনেছি সেটা আমি পুনরায় বিক্রি করব। তাইলে এই যে আমি যেই জিনিসটা কিনছি, কিনে আমি পুনরায় বিক্রি করে দিব, আমি যেই জিনিসটা বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করি, বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করি।
যেই জিনিসটা আমি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করি সেটাই আমার জন্য হিসাব বিজ্ঞানের ভাষায় ক্রয়। আমি যদি কোনো কিছু ব্যবহার করার জন্য কিনি ওইটা আমার জন্য ক্রয় না। আমি ব্যবহার করার জন্য আসবাবপত্র কিনতে পারি, ব্যবহার করার জন্য যন্ত্রপাতি কিনতে পারি, ব্যবহার করার জন্য মণিহারি কিনতে পারি, অনেক কিছুই আমি কিনতে পারি আমার ব্যবহার করার জন্য। তো আমি যেটা আমার ব্যবহার করার জন্য ক্রয় করলাম ওইটা কিন্তু আমার জন্য ক্রয় হবে না। আমার জন্য ক্রয় হবে যেটা আমি বিক্রি করার উদ্দেশ্যে কিনছি। তাইলে আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে যদি দেখি যে পার্থ সাহা একজন কাপড় ব্যবসায়ী, পার্থ সাহা একজন কি কাপড় ব্যবসায়ী, তাহলে তার কাজ হচ্ছে কাপড় বিক্রি করা। ভাইয়া তার কাজ কি? তার কাজ হচ্ছে কাপড় বিক্রি করা। তার কাজ কি ভাইয়া? তার কাজ হচ্ছে কাপড় বিক্রি করা, তাই না? ওকে, সে যেহেতু কাপড় বিক্রি করে, তাহলে এই যে সে যে 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করছে এটা হচ্ছে তার ব্যবসায়িক পণ্য, এটা হচ্ছে তার ব্যবসায়িক পণ্য। আর এই যে সে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করছে এটা সে ব্যবহারের জন্য কিনছে, এটা সে ব্যবহার, কারণ সে তো আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান না। সে যদি আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হইতো তাহলে সে আসবাবপত্র ক্রয় করতো, সেটা সে ব্যবহারের জন্য, মানে তখন সেটা বিক্রয়ের জন্য কিনতো, বাট এখন তো সে ব্যবহারের জন্য কিনছে, তাহলে এটা কিন্তু আমাদের জন্য ক্রয় না। তাহলে ভাইয়া ডিসেম্বর মাসের মোট ক্রয়ের পরিমাণ বের করো, তাহলে কত? শুধুমাত্র 2 তারিখেরটা। শুধুমাত্র কয় তারিখেরটা? শুধুমাত্র 2 তারিখেরটা। তাহলে আমরা এখানে আসি, এখানে এসে এই যে দেখো আমাদের প্রশ্নের উত্তরটা আমরা যদি যাই, এই যে ক নাম্বার প্রশ্ন, ডিসেম্বরের 12 তারিখ ধারে কাপড় ক্রয় করা হলো। কত টাকার কাপড় ক্রয় করা হলো? 25,000 টাকার। কত টাকার কাপড় ক্রয় করা হইলো ভাইয়া? 25,000 টাকার। খুব সুন্দর মতো আমরা কিন্তু প্রথম প্রশ্নটা সমাধান করে ফেলতে পারলাম। আচ্ছা, আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্নে কি বলেছে? বলেছে জনাব পার্থ সাহার উপযুক্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। উপযুক্ত লেনদেনের কোনটা আমার জন্য ডেবিট কোনটা আমার জন্য ক্রেডিট সেটা বের করতে বলছে। একদম সহজ হিসাব। তোমরা যারা জাবেদা করতে পারো, অর্থাৎ তোমরা যারা জাবেদা পারো তারা কিন্তু খুব সুন্দর মতো এটা করতে পারবা। আর যারা জাবেদা পারো না তারা আমাদের বেসিকের ক্লাসগুলো করবা। আমাদের বেসিকেরও কিন্তু দেখবা আলাদা করে কিউআর কোড আছে। আমাদের অধ্যায় শুরুতে বেসিকের কিউআর কোডটা স্ক্যান করলে এই অধ্যায় সম্পর্কিত বিস্তারিত বেসিক নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে তুমি খুব ভালো মতো দেখতে পারবা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, সেটা তোমরা খুব ভালো বুঝতে পারবা। আমরা যেহেতু এখন একটা প্রশ্ন সমাধান করছি সেই জন্য আমরা জাস্ট ছোট্ট করে একটু আলোচনা করতেছি, একদম ছোট্ট করে, একদম অল্প করে। দেখো আমাদের যে হিসাবগুলো রয়েছে, হিসাবগুলো কি কি? সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মূলধন। অনেকে মালিকানা সত্ত্ব বলে, বাট আমরা অঙ্কের সুবিধার্থে এটাকে আসলে মূলধন বলতেছি। অঙ্কের সুবিধার্থে আমরা এটাকে মূলধন বলতেছি। আচ্ছা, তুমি জাস্ট নর্মাল একটা জিনিস মনে রাখবা, সম্পদ ও ব্যয় এই দুইটা জিনিস যদি আমার কি হয়? বৃদ্ধি পায়। সম্পদ ও ব্যয় এই দুইটা জিনিস যদি আমার কি হয়? আমার বৃদ্ধি পায়, তাহলে সেটা আমার জন্য হয়ে যাবে হচ্ছে ডেবিট। সম্পদ ও ব্যয় যদি আমার জন্য বৃদ্ধি পায় সেটা আমার জন্য কি হয়ে যাবে? আমার জন্য হয়ে যাবে ডেবিট। সম্পদ ও ব্যয় যদি আমার জন্য হ্রাস পায় তাহলে সেটা আমার জন্য হয়ে যাবে হচ্ছে ক্রেডিট। আচ্ছা, আয়, দায়, মূলধন এগুলো যদি আমার জন্য বৃদ্ধি পায় তাহলে সেটা হয়ে যাবে আমার জন্য ক্রেডিট। যদি এটা আমার জন্য হ্রাস পায় তাইলে সেটা আমার জন্য হয়ে যাবে। কথাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? ভাই কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আসো প্রশ্নের মধ্যে আমরা আসি। ভাইয়া প্রথম প্রশ্নটা দাঁড়াও একটু পরিষ্কার করে দিই, যেহেতু আমরা একটু দাগাদাগি করে ফেলছি। প্রথম প্রশ্নে কি বলা আছে? নগদ 7 লক্ষ টাকা মূলধন স্বরূপ ব্যবসায়ে আনা হইল। যে নগদে যে আমি 7 লাখ টাকা ব্যবসায়ে আনছি, এই জায়গায় দুইটা পক্ষ কি কি ভাইয়া? এই নগদে যে আমি 7 লক্ষ টাকা ব্যবসায়ে আনছি, এখানে আমার দুইটা পক্ষ কি কি ভাইয়া? এখানে দুইটা পক্ষের একটা পক্ষ হচ্ছে নগদান হিসাব। দুইটা পক্ষের একটা পক্ষ কি? নগদান হিসাব। আমি নগদে টাকা দিছি ব্যবসায়ে, আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ছে, আমার ব্যবসায়ে নগদ টাকা বাড়ছে। কি বাড়ছে ভাইয়া? নগদ টাকা বাড়ছে, প্লাস দিয়ে দিলাম। আর পাশাপাশি কি হয়েছে? যেহেতু নগদ টাকাটা আমাকে মালিক দিছে, মালিক নগদ টাকা দেওয়ার ফলে আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণও বাড়ছে। মূলধনের পরিমাণও কি হয়েছে? বাড়ছে। তাহলে আমরা যাকে বলতে পারি মূলধন
মূলধনও বৃদ্ধি পাইছে, মূলধনও কি হয়েছে, বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে আমরা সবাই কি জানি, নগদ একটা সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পাইলে কি করতে হয়, ডেবিট করতে হয়। সম্পত্তি বৃদ্ধি পাইলে কি করতে হয়, সম্পদ আর ব্যয়, মাত্র বললাম সম্পদ আর ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, আয় দায় মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট। তাহলে নগদ টাকা বাড়ছে, তার মানে আমার নগদ নামের সম্পত্তি বাড়ছে, এবং নগদ সম্পত্তি বাড়লে ওইটা ডেবিট হয়। আচ্ছা, এরপরে কি ভাইয়া, মূলধন বাড়ছে, আমি কি বলছি, আয় দায় মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। তাহলে এখানে আমার কি করতে হবে, নগদান হিসাব ডেবিট করতে হবে, মূলধন হিসাব ক্রেডিট করতে হবে। এই যে দেখো, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এক্ষেত্রে একটু সিরিয়াল মেনটেন রাখবা, যে আগে আমাকে ডেবিট পাশগুলো লিখতে হবে, পক্ষগুলো লিখতে হবে, তারপরে আমাকে ক্রেডিট পক্ষগুলো লিখতে হবে। আগে আমাকে ডেবিট পক্ষগুলো লিখতে হবে, এরপরে আমাকে ক্রেডিট পক্ষগুলো লিখতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা লিখলাম। এরপরেরটাই আমরা চাই। এরপরে কি বলা আছে ভাইয়া, বলা আছে 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। 25,000 টাকার কাপড় আমি কি করছি, ধারে ক্রয় করছি। কত হাজার টাকার কাপড়, 25,000 টাকা দামের কাপড় আমি ধারে ক্রয় করছি। কিভাবে ক্রয় করছি, ধারে ক্রয় করছি। ভাইয়া এই যে আমি যে কাপড় ক্রয় করছি না, আমি তো যাকে কাপড় ক্রয় করে ফেলছি, তাই না? এই ধারে কিনি আর বাকিতে কিনি, আমি তো কিনে ফেলছি। ক্রয়, ভাইয়া ক্রয় কি একটা ব্যয় না? এই ক্রয় কি একটা ব্যয়, মানে ক্রয় বাড়ছে মানে আমার তো ব্যয় বাড়ছে। এখানে কিন্তু আমার ক্রয় বাড়ছে, ক্রয় বাড়ছে মানে আমার কি বাড়ছে ভাইয়া, ব্যয়ের পরিমাণ বাড়ছে। আমি কি বলছি, সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট করতে হয়, সম্পদ ও ব্যয় বাড়লে আমার কি করতে হয়, ডেবিট করতে হয়। যেহেতু এখানে ক্রয়ের পরিমাণ বাড়ছে মানে ব্যয় বাড়ছে, তাহলে ক্রয় হিসাবটা আমার এখানে ডেবিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমি কাপড়টা কিভাবে কিনছি, ধারে কিনছি। ধারে কিনছি মানে আমি এখন টাকা দেই নাই, আমার তাকে ভবিষ্যতে টাকাটা দিয়ে দিতে হবে। তাহলে পাওনাদার বাড়ছে, পাওনাদারের পরিমাণ বাড়ছে। পাওনাদার একটা দায়, আয় দায় মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। তাহলে এখানে আমি পাওনাদার হিসাবকে কি করব, ক্রেডিট করে দিব। তাহলে কি দাঁড়াইলো, ক্রয় একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, এই জন্য ক্রয় হিসাব ডেবিট করব। পাওনাদার একটা দায়, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়, এই জন্য আমি পাওনাদার হিসাবটাকে এখানে ক্রেডিট করব। দেখো তো ভাইয়া এটাই করছি কিনা, এটাই করছি কিনা দেখো, যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ভাইয়া জিনিসটা কি বোঝা যাইতেছে কিনা আমাকে বইল, জিনিসটা কি আমরা বুঝতে পারতেছি কিনা আমাকে বইল। খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে কি বলা আছে ভাইয়া, 23 তারিখে বলেছে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। নগদ টাকা দিয়ে আমি 60,000 টাকার আসবাবপত্র কিনছি। তাহলে এইখানে একটা পক্ষ পাওয়া যায় আসবাবপত্র হিসাব, এখানে একটা পক্ষ পাওয়া যায় হচ্ছে কি, আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব ভাইয়া, আসবাবপত্র কেনার ফলে আমার কি আসবাবপত্রের পরিমাণ বাড়ছে না? আসবাবপত্র ক্রয় করার ফলে আমার ব্যবসায়ে আসবাবপত্রের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাহলে আসবাবপত্র বাড়ছে, তাই না? আচ্ছা, পাশাপাশি আমি আসবাবপত্র কেনার জন্য আমার কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে। আর কি চলে যাবে, আমার কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে। তাহলে আমরা এখানে কি করব, নগদ মাইনাস করে দিব, নগদ হ্রাস পাবে। তাহলে দেখো, আসবাবপত্র একটা সম্পদ, আসবাবপত্র বৃদ্ধি পাইছে মানে সম্পত্তি বৃদ্ধি পাইছে। এখন ভাই তুমি যে জায়গায় ঝামেলায় পড়বা সেটা হচ্ছে, তুমি যদি কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা মূলধন, কোনটা উত্তোলন, এই জিনিসগুলো যদি তুমি না চিনো তাহলে কিন্তু তুমি চিপায় পড়ে যাবা। এই জন্য তোমাকে এটাকে চিনতে হবে, এটা চেনার জন্য আমাদেরকে আসলে বেসিকটা আগে ভালো করে শিখতে হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আসবাবপত্র একটা সম্পদ, আমার সম্পত্তি বাড়ছে, সম্পদ বাড়লে কি হবে, আমার ডেবিট হবে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট করব। নগদ টাকাও একটা সম্পদ, সম্পত্তি কমে গেছে এবং আমরা সবাই জানি সম্পদ এবং ব্যয় কমলে সেটাকে আমরা ক্রেডিট করি, তাহলে নগদান হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। তাহলে এই যে দেখো, এখানে আমরা লিখলাম আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কোনো অসুবিধা আছে? আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাবকে আমরা ক্রেডিট করে দিলাম। সহজ জিনিস, খুবই সিম্পল, সাধারণ একটা জিনিস, তাই না? আচ্ছা, এরপরে তাহলে আমরা যাই। এরপরে কি আছে ভাইয়া দেখি তো। এরপরে আমাকে 24 তারিখে বলছে কর্মচারী রতনকে বেতন প্রদান করা হলো 8,000 টাকা। কর্মচারী রতনকে বেতন প্রদান করা হইলো কত টাকা, 8,000 টাকা। ভাইয়া বেতন প্রদান করছি, বেতন দিছি, তাই না? তাহলে আমি বেতন যদি কাউকে দেই তাহলে আমার বেতন নামের খরচের পরিমাণ বাড়ছে। আমি যদি কাউকে বেতন দেই তাহলে আমার বেতন নামের ব্যয়ের পরিমাণ,
বেতন নামে খরচের পরিমাণটা বৃদ্ধি পাইছে। পাশাপাশি আমি বেতন বাবদ কি দিছি? নগদ টাকা দিছি। আমি বেতন বাবদ কি দিছি? নগদ টাকা দিছি। তাহলে ভাইয়া আমার নগদ টাকার পরিমাণ কমে গেছে, কারণ আমি নগদ টাকা একজন ব্যক্তিকে দিয়ে দিছি। তাহলে আমার নগদ টাকা হ্রাস পাইছে, নগদ টাকা কমে গেছে, তাই না? তাহলে ভাইয়া দেখো তো, বেতন এটা একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বাড়লে ডেবিট হয় না? ব্যয় আর সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট। আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো, সম্পদ ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। সম্পদ ও ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। আয় দায় মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। তাহলে ভাই আমার এখানে বেতন নামের ব্যয়ের পরিমাণটা বাড়ছে, বেতন নামের ব্যয় বাড়লে ব্যয় হিসাবটাকে আমরা কি করি? ডেবিট করে দেই। পাশাপাশি আমার নগদ নামের সম্পত্তি কমছে, সম্পত্তি কমলে আমরা কি করে দেই? ক্রেডিট করে দেই। তাহলে এখানে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো ভাইয়া, বেতন হিসাবকে আমরা কি করলাম? ডেবিট করে দিলাম, আর নগদান হিসাবকে আমরা কি করে দিলাম? নগদান হিসাবকে আমরা ক্রেডিট করে দিলাম। একদম সাধারণ জিনিস, খুবই খুবই সহজ জিনিস, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব দেখো 31 তারিখে। নগদে কমিশন প্রাপ্তি কত টাকা? 6000 টাকা। নগদে কমিশন প্রাপ্তি কত টাকা? 6000 টাকা। নগদে কমিশন প্রাপ্তি কত টাকা? 6000 টাকা। আচ্ছা, এই যে আমি যে নগদে কমিশন পাইছি, আমি তো নগদে পাইছি, তাই না? তাহলে আমার সবার প্রথম কি হয়েছে? আমার নগদ টাকার পরিমাণ বাড়ছে। আমার কি হয়েছে ভাইয়া? আমার সবার প্রথম নগদ টাকার পরিমাণ বাড়ছে, নগদ বাড়ছে। পাশাপাশি আমি কি জন্য নগদ টাকা পাইছি? কমিশন বাবদ পাইছি না? কমিশন প্রাপ্তি এটা একটা আয়, কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন, কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন এটা একটা আয়। আমাদের কিন্তু আয়ের পরিমাণটাও বৃদ্ধি পাইছে, আমাদের কিন্তু কি হয়েছে? আয়ের পরিমাণটাও বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে ভাইয়া এই লেনদেনের কাহিনী কি দাঁড়ায় ভাইয়া, আমাকে একটু বলবা? এই লেনদেনের কাহিনী দাঁড়ায় এইটা যে আমার নগদ টাকা বাড়ছে, নগদ টাকা একটা সম্পত্তি, সম্পত্তি বাড়লে ডেবিট হয়, তার মানে নগদান হিসাব ডেবিট। কমিশন বাড়ছে, কমিশন একটা আয়, প্রাপ্ত কমিশন এটা একটা আয়, আয়ের পরিমাণ বাড়লে ক্রেডিট হয়, তার মানে প্রাপ্ত কমিশন বা কমিশন প্রাপ্তি সেটা কি হবে? ক্রেডিট হয়ে যাবে। এই যে দেখো আমরা লিখলাম এখানে ভাইয়া, এই যে নগদান হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব, নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। একদম সহজ জিনিস কিন্তু, তাই না? আচ্ছা, গ নাম্বারটাও আমরা সমাধান করে ফেলি। আসো তো আমরা গ নাম্বারটাও একবারে একটানে আমরা গ নাম্বারটাও সমাধান করে ফেলি, ঠিক আছে? খুবই সহজ জিনিস তো, কঠিন তো না। গ নাম্বারটাও আমরা সমাধান করে ফেলি। আমাকে বলেছে জনাব পার্থ সাহার উপযুক্ত লেনদেনের কোনটি কোন হিসাবে অন্তর্ভুক্ত হবে সেটা আমাকে দেখাইতে বলছে। কোনটা আমার কোন হিসাবের মধ্যে যাবে আমাকে ওইটা দেখাইতে বলছে। আমি তোমাকে জিনিসটা সহজ করে দেই। আমি নগদে কাউকে টাকা দিছি, নগদে টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, ওইটা অন্তর্ভুক্ত হবে নগদ প্রাপ্তি জাবেদায়। সরি, থুকু। আমি নগদে কাউকে টাকা দিছি, নগদে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, তাইলে এটা অন্তর্ভুক্ত হবে নগদ প্রদান জাবেদায়। অন্তর্ভুক্ত হবে কোথায়? নগদ প্রদান জাবেদায়। আমি নগদ টাকা পাইছি, যেই জায়গা থেকে পাই, আমি নগদ টাকা পাইছি, এই যে আমি যে নগদ টাকা পাইলাম, নগদ টাকা পাইছি মানেই আমার এটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। তাহলে নগদ টাকা পাইলে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ টাকা দিয়ে দিলে নগদ প্রদান জাবেদা, নগদ টাকা পাইলে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ টাকা দিয়ে দিলে নগদ প্রদান জাবেদা। আচ্ছা, এই দুইটা জিনিস আমরা বুঝলাম। বাকিতে ক্রয় যদি আমি করি, বাকিতে পণ্য কিনছি, ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। বাকিতে পণ্য বিক্রি করছি, তাহলে এটা বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। বাকিতে পণ্য ক্রয় করছি, ক্রয় জাবেদায়, বাকিতে পণ্য বিক্রি করছি, বিক্রয় জাবেদায়। সহজ জিনিস, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো, আমি এই জায়গায় 1 তারিখের লেনদেনে ভাইয়া পরিষ্কার করে দেই, দেখো কি বলা আছে একটু খেয়াল করো। এই জায়গায় একটু খেয়াল করো, নগদে 7 লক্ষ টাকা ব্যবসায়ে মূলধন স্বরূপ আনা হইল। তাহলে কি আমার ব্যবসায়ে আমি টাকা পাইছি না? আমার ব্যবসায়ে আমি টাকা পাইছি, আমি টাকা পাইছি মানে এটা অন্তর্ভুক্ত হবে নগদ প্রাপ্তি জাবেদায়। আমি টাকা পাইছি মানে এটা অন্তর্ভুক্ত হবে কোথায়? আমি টাকা পাইছি মানে এটা অন্তর্ভুক্ত হবে নগদ প্রাপ্তি জাবেদায়। ওকে, এরপরে লেনদেনে কি বলছে? 25,000 টাকার পণ্য নগদে ক্রয়, 25,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। ধারে আমি কাপড় ক্রয় করছি, ধারে ক্রয় করছি, তাহলে এটা আমার জন্য কি হবে? ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। কোথায় অন্তর্ভুক্ত হবে? ধারে ক্রয় করছি, ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এরপরে দেখো ভাই কি বলছে? বলছে নগদে এত টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। ভাইয়া আসবাবপত্র ক্রয় করলে আমার কাছে কি টাকা আসে না, আমার কাছ থেকে টাকা চলে যায়?
নগদে আসবাবপত্র ক্রয় করলে আমার কাছে টাকা আসে না, টাকা চলে যায়, টাকা চলে যায়, টাকা আমার কাছ থেকে কি হয়, টাকা চলে যায়। ওকে ফাইন, আমার কাছ থেকে যদি টাকার পরিমাণ চলে যায়, টাকার পরিমাণ চলে গেলে সেটা আমার জন্য কি নগদ প্রদান যাবেদা। টাকা চলে গেলে সেটা আমার জন্য কি নগদ প্রদান যাবেদা। টাকা চলে গেলে আমার জন্য কি নগদ প্রদান যাবেদা। আচ্ছা, এরপরে দেখো তো ভাইয়া আবার কি বলছে, কর্মচারী রতনকে বেতন পরিশোধ করা হইল কত টাকা, ৮০০০ টাকা। কর্মচারী রতনকে আমি বেতন পরিশোধ করছি কত টাকা, ৮০০০ টাকা। টাকা আসছে না চলে গেছে, টাকা আসছে না চলে গেছে, টাকা চলে গেছে, টাকা চলে গেছে মানে হচ্ছে এটা আমার জন্য প্রদান, এটা আমার জন্য প্রদান, এই যে নগদ প্রদান যাবেদা। আচ্ছা, এরপর আমরা দেখি ভাইয়া, এরপর বলছে নগদে কমিশন প্রাপ্তি ৬০০০ টাকা। আমি নগদে কি পাইছি, কমিশন পাইছি কত টাকার, ৬০০০ টাকা। টাকা পাইছি আমি, টাকা যেহেতু আমি পাইছি, টাকা যেহেতু আমি পাইছি তাহলে এটা আমার জন্য নগদ প্রাপ্তি যাবেদা। টাকা যেহেতু আমি পাইছি তার মানে কি এটা আমার জন্য নগদ প্রাপ্তি যাবেদা। তাহলে দেখো আমরা কিন্তু খুব চমৎকারভাবে আমাদের রোড টু মিশন 100 সাজেশনের ৩য় অধ্যায়ের ১ নম্বর সৃজনশীলটা বুঝে ফেললাম। তোমাদের যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা তোমাদের মতামত আমাদেরকে জানাতে পারো, এবং তোমাদের যে সকল বন্ধুরা এখনো আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বই পাশাপাশি আমাদের টেকনিকের অন্য যে সকল বইগুলো রয়েছে সেই বইগুলো এখনো সংগ্রহ করে নাই, তাহলে তাদেরকে কিন্তু তোমরা চাইলে অনুপ্রাণিত করতে পারো। তোমরা কিন্তু চাইলে আমাদের বইয়ের যে একটা দুর্দান্ত যে একটা ফিচার রয়েছে, যেটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করলে আসলে টিচারের ক্লাসটি করতে পারা যায়, ওই প্রশ্নের সমাধানটি দেখতে পারা যায়, এটাও কিন্তু তুমি চাইলে তোমার বন্ধুদেরকে জানাতে পারো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।